আসসালামু আলাইকুম। এটিএন বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তনুজা দাস। শুরুতেই জানিয়ে দেব বিআরবি কেবল সংবাদ শিরোনাম। ভারতে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় কাল থেকে 14 দিন সীমান্ত বন্ধ রাখার ঘোষণা বাংলাদেশের। চালু থাকবে আমদানি রপ্তানি ও পণ্য পরিবহন। কাল থেকে করোনা টিকার প্রথম ডোজ দেওয়া বন্ধ। মে মাসের শুরুতে ভারত থেকে আসবে আরও 20 লাখ ডোজের চালান। করোনা ভাইরাসে আরও 101 জনের মৃত্যুর সংখ্যা ছাড়ালো 11,000। খুলেছে দোকানপাট, শপিং মল, বাড়ছে ভিড়। বিপাকে দেশে ফেরা 1 লাখেরও বেশি প্রবাসী কর্মী। 4 থেকে 5 মাসের মধ্যে সংকট কেটে যাবে, আশা প্রবাসী কল্যাণ মন্ত্রী। এবং পাকিস্তানের জঙ্গি গোষ্ঠীর সঙ্গে সম্পৃক্ততা ছিল হেফাজত নেতা মামুনুল হকের। রিমান্ডে বিদেশ থেকে টাকা আনার কথা স্বীকার। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। কাল থেকে 14 দিনের জন্য ভারতের সাথে বাংলাদেশের সীমান্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানান, ভারতে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে দুদেশের মধ্যে আমদানি রপ্তানি ও পণ্য পরিবহন অব্যাহত থাকবে বলেও জানান মন্ত্রী। এর আগে কোভিড-19 জাতীয় কারিগরি পরামর্শ কমিটির পক্ষ থেকে ভারতের সাথে সীমান্ত বন্ধের সুপারিশ করা হয়। কমিটির প্রধান অধ্যাপক মোহাম্মদ শহীদুল্লাহ জানান, বর্তমান অবস্থায় করোনার ভারতীয় স্ট্রেইন দেশে ছড়িয়ে পড়লে পরিস্থিতি ভয়াবহ হতে পারে। রিপোর্ট করছেন মইনুল আহসান। যুক্তরাষ্ট্রের পর করোনা ভাইরাসের সাউথ আফ্রিকার ভ্যারিয়েন্ট বা ধরনে নাকাল দেশের করোনা পরিস্থিতি। 1 মাসের ব্যবধানে সংক্রমণ ও মৃত্যুর নতুন নতুন রেকর্ড ভয় আর আতঙ্ক ছড়িয়েছে মানুষের মনে। গত কয়েকদিন ধরে সংক্রমণ কিছুটা কমলেও প্রতিদিনের প্রাণহানির সংখ্যা এখনও উদ্বেগজনক। এই পরিস্থিতিতে আবারও নতুন সংখ্যা দেখা দিয়েছে পার্শ্ববর্তী দেশ ভারতের ট্রিপল মিউটেন্ট বা বেঙ্গল স্ট্রেইন। বিশেষজ্ঞরা বলছেন, রোগ প্রতিরোধ ক্ষমতাকে পাশ কাটিয়ে করোনার ভারতীয় স্ট্রেইনের সংক্রমণ ছড়ানোর ক্ষমতা অনেক বেশি। ভারতীয় ভ্যারিয়েন্টেও প্রাথমিকভাবে শোনা যাচ্ছে যে তাদের ছড়ানোর গতিটা বেশি, কিন্তু ওইটা খুব ডেডলি অর্থাৎ জটিলতার দিক থেকে বা ভয়াবহতার দিক থেকে বেশি কিনা এখন পর্যন্ত এই তথ্যটা জানা যায়নি। কোনো কারণে যদি ভারত থেকে এই ভ্যারিয়েন্টটা বাংলাদেশে প্রবেশ করে, তাহলে এটা আমাদের জন্য একটা বড় ধরনের উদ্বেগের কারণ হয়ে দাঁড়াবে। ভারতের সঙ্গে আমাদের এখন যাতায়াতটা টোটালি বন্ধ করে দেওয়া ভালো, সীমিত সময়ের জন্য, লম্বা সময়ের জন্য, এবং পরিস্থিতির পর্যবেক্ষণ করে আমরা পরবর্তী সিদ্ধান্ত নিতে পারি। ভারতের উপর নির্ভরশীলতা থেকে বেরিয়ে এসে নতুন সোর্স থেকে কিভাবে দ্রুত করোনার টিকা সংগ্রহ করা যায় তা নিশ্চিত করারও পরামর্শ এই বিশেষজ্ঞের। আমাদের টিকার সোর্সটা মাল্টিপল হওয়া ভালো। চায়না কিছু উপহার হিসেবে দিবে, এই ব্যাপারে আমি মনে করি যে সমস্ত তথ্য উপাত্ত নিয়ে যদি দেখা যায় যে বাংলাদেশে জনগণকে এটা দিলে এটা কোনো অসুবিধা নাই, আমি মনে করি যে এটা একটা ভালো উদ্যোগ, আমাদের নতুন একটা সোর্স হবে। এই জনস্বাস্থ্য বিশেষজ্ঞের আশঙ্কা, শপিং মল খুলে দেওয়ার পর গণপরিবহন চালু হলে করোনা সংক্রমণ আবারও বাড়তে পারে। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা। আগামী মাসের প্রথম সপ্তাহে করোনা ভাইরাসের প্রায় 21 লাখ টিকা পাচ্ছে বাংলাদেশ। এর মধ্যে থাকবে ভারতের সেরাম ইনস্টিটিউটে তৈরি অক্সফোর্ডের 20 লাখ ডোজ টিকার চালান। এছাড়া জাতিসংঘের টিকা জোট কোভ্যাক্স থেকে আসবে ফাইজারের 1 লাখ ডোজ টিকা। এদিকে স্বাস্থ্য দপ্তর থেকে জানানো হয়েছে, আগামীকাল থেকে বন্ধ থাকবে টিকার প্রথম ডোজ দেয়া, তবে চালু থাকবে দ্বিতীয় ডোজ কার্যক্রম। রিপোর্ট করছেন মনির হোসেন তপু। সিরাম ইনস্টিটিউট আমাদেরকে লিখিত জানিয়েছে, ওদের যে সিইও এন্ড ম্যানেজিং ডিরেক্টর, যে এমইএ সরকার আটকে রেখেছে, মানে ছাড়পত্র পাচ্ছে না। অগ্রিম টাকা পরিশোধ করেও ভারত থেকে টিকা না পাওয়ায় শনিবার শঙ্কা প্রকাশ করেছিলেন বেক্সিমকো ফার্মার ব্যবস্থাপনা পরিচালক। এর একদিন পরেই করোনা টিকা পাওয়া নিয়ে স্বস্তির খবর দিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম। তিনি সাংবাদিকদের জানান, আগামী মাসের প্রথম সপ্তাহে ভারতের সেরামের তৈরি অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার 20 লাখ টিকার আরও একটি চালান দেশে এসে পৌঁছাবে। একই সময়ে বিনামূল্যে কোভ্যাক্স দেবে
ফাইজারের উৎপাদিত 1 লাখ ডোজ টিকা। কোভ্যাক্সের টিকাটা আগামী মাসের প্রথম সপ্তাহে আমাদেরকে দেবে বলেছে। আর আমরা আমাদের এই অ্যাস্ট্রাজেনিকা টিকাটাই আমরা আশা করছি যে আমাদের যে ঘাটতির যেটুকু সম্ভাবনা 20 লাখ ডোজ আমাদেরকে ভ্যাকসিনকোর তাদের উচ্চতন মহল আমাদেরকে জানিয়েছে যে তারা আমাদেরকে এই টিকাটা এর মধ্যে এনে দেবে। এদিকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রথম ডোজ টিকা দেওয়ার কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে স্বাস্থ্য অধিদপ্তর। তবে স্বাস্থ্যের ডিজি জানিয়েছেন প্রথম ডোজ বন্ধ থাকলেও চালু থাকবে টিকার দ্বিতীয় ডোজ দেওয়ার কার্যক্রম। যেটুকু ঘাটতির আমরা আশঙ্কা করছি সেই টিকাটা হয়তো পেয়ে যাব। আশা করছি আমাদের যাদেরকে এ পর্যন্ত আমরা প্রথম ডোজ দিয়েছি তাদেরকে সম্পূর্ণভাবে দ্বিতীয় ডোজ আমরা দিতে পারব। এছাড়া স্বাস্থ্যের ডিজি আরও জানিয়েছেন চীন সরকারের উপহার হিসেবে সিনোফা কোম্পানির তৈরি 5 লাখ ডোজ করোনার টিকা যে কোনো সময় দেশে এসে পৌঁছাবে। মনির হোসেন তপু, ATN বাংলা, ঢাকা। দেশে করোনা ভাইরাসে আবারও শতাধিক মৃত্যু। সবশেষ 24 ঘন্টায় মারা গেছেন 101 জন। এই নিয়ে করোনায় মৃতের সংখ্যা 11,000 ছাড়ালো। এদিন 22,000 নমুনা পরীক্ষা করে প্রায় 3,000 জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার 13% বেশি। এদিকে স্বাস্থ্য দপ্তরের ভার্চুয়াল সভায় স্বাস্থ্যমন্ত্রী বলেন, মানুষের উদাসীনতার কারণে করোনার দ্বিতীয় ঢেউ এসেছে। দেখুন কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। মার্চের শেষে শুরু হওয়া করোনার দ্বিতীয় ঢেউ এপ্রিলে এসে প্রকট আকার ধারণ করে। গত 19 এপ্রিল সর্বোচ্চ 112 জনের মৃত্যুর পর 24 এপ্রিল মৃতের সংখ্যা 83 জনে নেমে আসে। টানা 5 দিন নিম্নমুখী থাকার পর আবারও শতাধিক প্রাণহানি। এ নিয়ে এপ্রিলের 25 দিনে মৃতের সংখ্যা 2000 ছাড়ালো। এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে সংক্রমণ হার পৌঁছে 23.5 ভাগের উপরে। গত এক সপ্তাহে এই হার নেমে এসেছে 13% মধ্যে। এদিকে বিশ্ব ম্যালেরিয়া দিবস উপলক্ষে এক ভার্চুয়াল আলোচনা সভায় স্বাস্থ্যমন্ত্রী বলেন, সরকারের বিধিনিষেধ ও স্বাস্থ্যবিধি না মানায় করোনার ভয়াবহতা বেড়েছে। অভিজ্ঞতা থেকে আমরা শিক্ষা গ্রহণ না করি তাহলে পরে করোনা মহামারী বারবার আমাদেরকে আক্রমণ করবে এবং আমাদের সংক্রমণ বৃদ্ধি পাবে, মৃত্যু বৃদ্ধি পাবে এবং হাসপাতালগুলো রোগী জায়গা দিতে পারবে না। কোনো দেশই পারছে না। ভারতের কি অবস্থা, 3.5 লক্ষ লোক প্রত্যেকদিন সংক্রমিত হচ্ছে, 2-3 হাজার লোক রোজ মৃত্যুবরণ করছে। কাজে এর থেকে আমাদের শিক্ষা গ্রহণ করা উচিত। সবশেষ 24 ঘন্টায় মৃত 101 জনের মধ্যে 52 জন পুরুষ, 49 জন নারী। সুস্থতার হার 88%। কামরুজ্জামান রাজীব, ATN বাংলা, ঢাকা। টানা 11 দিন বন্ধ থাকার পর সারা দেশে খুলে দেওয়া হয়েছে শপিং মল ও দোকানপাট। তবে স্বাস্থ্যবিধি মানছেন না অনেকেই। অধিকাংশ ক্রেতা মাস্ক পরলেও ছিল না শারীরিক দূরত্ব। যদিও গণপরিবহন বন্ধ থাকায় বেচাকেনা ছিল কম। এদিকে কাল থেকে দোকানপাট ও শপিং মল বিকেল 5টার পরিবর্তে রাত 9টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রিপোর্ট করছেন হুমায়ুন চিশতি। স্বাস্থ্যবিধির শর্ত মেনে মার্কেট শপিং মল খোলার কথা থাকলেও এদিন নগরীর বিভিন্ন মার্কেট ঘুরে দেখা গেছে অধিকাংশেরই প্রবেশপথের জীবাণুনাশক টানেল কাজ করছে না। আবার কোনো কোনো মার্কেটে বসানো হয়নি টানেল, নেই তাপমাত্রা মাপার ব্যবস্থাও। টেম্পারেচার মেশিনটা আছে আমাদের কাছে, আছে অফিসে রাখা আছে। দোকানে যে একটা করে ব্যবস্থা থাকার কথা ছিল, যে প্রতিটা দোকানে একটা সেফটির ব্যবস্থা, সেটা তো দেখলাম না। কোনো দোকানে হ্যান্ড স্যানিটাইজার দেখা যায় নাই। আমরা বাসা থেকে আসার সময় মাস্ক পরে আসছি আর সতর্কতার সাথে আসছি। মার্কেট কর্তৃপক্ষ বলছে ক্রেতাদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে আরো কয়েকদিন সময় লাগবে। এগুলো আবার দীর্ঘদিন পরে খোলা হওয়ার কারণে নষ্ট হয়ে যায়, তো এগুলো আবার ঠিক করতে হবে আমাদের। জীবাণুনাশক ট্যানেল আমাদের আছে, কিন্তু আসলে সেদিনের নির্দেশনা আসেনি ব্যবহারের জন্য, যার জন্য আমরা উপরে উঠে রাখছি। সাধারণ ক্রেতাদের মুখে মাস্ক থাকলেও শারীরিক দূরত্ব মানার বালাই নেই। কোথাও কোথাও সরকারের নো মাস্ক নো সার্ভিসও কাজ করছে না। বাচ্চাগুলো তো রোজার দিন নিঃশ্বাস নিতে পারতেছে না, বন্ধ দিতেছে। খেয়াল তো করে বলছে, মানে ওনাকে বলছে, উনি ব্লগে বলার লগে লাগে উনি। এদিকে সর্বাত্মক লকডাউনে গণপরিবহন বন্ধ থাকায় মার্কেট শপিং মলগুলোতে ক্রেতা উপস্থিতি তেমন নেই। দোকানিদের আশা লকডাউন উঠে গেলে বাড়বে বেচাকেনা। কোথায় যাবে, ওই পাট লাগে, অমুক লাগে, চমক লাগে, এই জন্য লোকজন আসছে না। তাই মনে হচ্ছে যে 1-2 দিনের মধ্যে মনে পরিপূর্ণ হবে। আশা করি কদিন ইনশাল্লাহ কিছু ভালো কিছু হবে। তবে করোনা সংক্রমণের মধ্যেও ঈদের আগে দোকানপাট খুলে দেয় খুশি ব্যবসায়ীরা। হুমায়ুন চিশতি, ATN বাংলা, ঢাকা। লকডাউন শেষ হওয়ার আগেই ঢিলেঢালা ভাব রাজধানী জুড়ে। চেকপোস্টে পুলিশের তল্লাশি না থাকায় সড়কে গাড়ির চাপও ছিল অনেক। আর জানাচ্ছেন মাহবুব কবির চপল। স্বাভাবিক অবস্থায় ফিরতে শুরু করেছে ঢাকা।
সড়কে সৃষ্টি হচ্ছে যানজট। লকডাউন এখন যেন অনেকটাই কাগজে কলমে। মানুষের প্রয়োজন বাড়ছে, শপিং মলে যাচ্ছেন ক্রেতা বিক্রেতারা, ফলে চলাচলও বেড়েছে। তবে গণপরিবহন না থাকায় ভোগান্তিতে সাধারণ মানুষ। আমরা এখানে রোদের মধ্যে দাঁড়ায় আছি, যদি যানবাহন চলাচল করতো তাহলে দেখা গেছে আমরা এখন চলে যেতে পারতাম। আগে তো মোটামুটি ভালোই ছিল, এখন তো আজকে তো অনেকটাই অস্বস্তি হতো। এমনিতে রোদ, তারপরে যে যানজট, যে জায়গায় আমরা 10 মিনিটে চলে যেতাম সেটা 1 ঘন্টা লাগতেছে। এখন পর্যন্ত পুলিশের ফেস করতে হয়নি, আলহামদুলিল্লাহ। সড়কে পুলিশের চেকপোস্ট আছে, কিন্তু তল্লাশি নেই। এসব চেকপোস্টের কারণে অনেক জায়গায় সৃষ্টি হচ্ছে যানজট। শীতল তো ওইভাবে করা হয় নাই, মার্কেট খুলে গেছে, এই জন্য অনেক মুভমেন্ট পাস, এই জন্য গাড়ির সংখ্যা অনেক বেড়ে গেছে। লকডাউন শেষ হলে গণপরিবহন চলাচলে সবুজ সংকেত দিয়েছে সরকার। এতে দূরপাল্লার বাস চালানোর প্রস্তুতি নিচ্ছেন মালিক শ্রমিকরা। আমরা 100% স্বাস্থ্যবিধি মাইনা গাড়ি চালাবো। গাড়ি চালালে আমরা বাঁচবো, যদি না চালাতে পারি তাহলে আমরা আসলেই মালিক এবং শ্রমিকরা না খেয়ে মারা যাবে। আমাদের গাড়ি যেখানে আছে কাউন্টার স্টাফ যাদের যা আছে সেইভাবে আমরা সবাই বলে টলে সেইভাবে রাখছি যে হয়তো আমাদের 29 তারিখ সকাল থেকে গাড়ি চলতে পারে। জীবন এবং জীবিকার সমন্বয় করতেই লকডাউন শিথিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই অবস্থায় করোনা কবে নাগাদ নিয়ন্ত্রণে আসবে তা অনিশ্চিত। তবে বাঁচতে হলে নিজ দায়িত্বে সতর্ক থাকতে হবে। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। করোনায় দেশে ফেরা 1 লাখেরও বেশি প্রবাসী কর্মীর মহা দুর্যোগ চলছে। সঞ্চয় শেষ, রোজগার নেই, ধার দেনাও পাওয়া যায় না এই দুর্দিনে। বিদেশে কর্মস্থলে ফেরার টিকিটের দামও 3 গুণ। তবে 4 থেকে 5 মাসের মধ্যে এই সংকট কেটে যাবে বলে আশা করছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ। অবশ্য বিশেষজ্ঞদের আশঙ্কা, মহাপরিকল্পনার অভাবে দীর্ঘায়িত হতে পারে এই সংকট। দেখুন কেরামতুল্লাহ বিপ্লবের বিশেষ রিপোর্ট। করোনার ভয়াল সংক্রমণ থেকে বাঁচতে শুধু বাংলাদেশ নয়, বিশ্বের বহু দেশই লকডাউন দিতে বাধ্য হয়েছে। কোথাও কোথাও দেয়া হয়েছে কারফিউ। এমন পরিস্থিতিতে কর্মহীন হয়েছে কোটি কোটি মানুষ, যার মধ্যে আছেন 54টি দেশে কর্মরত 11 লাখেরও বেশি বাংলাদেশি। এদের 2.25 লাখ এরই মধ্যে দেশে ফিরেছেন, যদিও এসব সরকারি পরিসংখ্যান নয়। এই ধরনের একটা সংবেদনশীল সেক্টরকে নিয়ে যদি কাজ করতে হয় তাহলে এটাকে পার্টিসিপেটরি প্রসেসের মাধ্যমে এই সিদ্ধান্তগুলো নিতে হবে, এবং সেটা না হলে চরম দুর্ভোগের মধ্যে এই শ্রমিকরা তো পড়বেনই, জাতীয় অর্থনীতি নানা রকম সংকটের মধ্যে সেটা পড়েছে, সেটা আরো বেশি সেটা বেগবান হবে। আমরা যতই চেষ্টা করি না কেন, অবকাঠামোগত যদি আমরা স্ট্রেংথ না থাকি, আমরা কিন্তু এটা দেরি হবেই। প্রায় 150 কোটি টাকা আমরা ইতিমধ্যে বিতরণ করেছি। আশা করি দ্যাট আমরা বাই জুন আমরা এটা 200 কোটি টাকা হয়ে যাবে, আর বাই ডিসেম্বর আমাদের যে হাতে যে 750 কোটি টাকা যেটা আছে এটা শেষ হয়ে যাবে। জনশক্তি ও অভিবাসন খাতের বিশেষজ্ঞরা এও বলছেন, মহামারীতে এই খাতে বিশেষ নজর নেওয়া হয়নি মহাপরিকল্পনা, তাই সংকট বেড়েছে, বাড়তে পারে আরও। যারা বিদেশ থেকে এসছে, যারা বিদেশে আবার যাবে, এখানে আটকে পড়েছে, সেখানে কিন্তু তাদের ভিসার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে, এমপ্লয়াররা তাদেরকে নিতে চাচ্ছে না, সেখানে কিন্তু কূটনৈতিকভাবে আমরা কিন্তু সেভাবে সাকসেসফুলি সেটা হ্যান্ডেল করতে পারিনি। অভিবাসী কর্মীদেরকে নিয়ে আমরা গর্ব করি, আমাদের সরকার গর্ব করে, যাদের আয় দিয়ে আমরা বলি আমাদের অর্থনৈতিক শক্তি বাড়ছে, কিন্তু তাদের প্রতি আমরা কোনোভাবে সম্মান রক্ষা করতে পারিনি। প্রথমে যে ফ্লাইট ক্যান্সেল হলো, এটার জন্য অবশ্যই কেউ না কেউ রেসপন্সিবল, যারা দায়িত্ববান কেউ একজন এটা নেগোশিয়েট করতে পারেনি অথবা এটা ফেল। এই কারণে শ্রমিকদের টিকিট ক্যান্সেল হয়েছে। এই জন্য যে আর্থিক ক্ষতি হয়েছে, এটা তারা লফুলি ক্ষতিপূরণের জন্য এন্টাইটেলড। প্রবাসী কর্মীদের আহাজারি এখনও খুব একটা দৃশ্যমান হয়নি। রাজধানীর সংশ্লিষ্ট দপ্তরগুলোতে বাড়েনি তাদের চাপ, তাই শিগগিরই তা দেখা যাবে বলেও আশঙ্কা করছেন এই বিশ্লেষকরা। কেরামতুল্লাহ বিপ্লব, এটিএন বাংলা, ঢাকা। পাকিস্তানের একটি জঙ্গি গোষ্ঠীর সঙ্গে সম্পৃক্ততা ছিল রিমান্ডে থাকা হেফাজত নেতা মামুনুল হকের। সেখান থেকে পরামর্শ ও প্রশিক্ষণ নিয়ে দেশের বিভিন্ন স্থানে বোমা হামলা ও সহিংসতার ঘটনা ঘটানো হতে বলে জানিয়েছেন ডিএমপির তেজগাঁ বিভাগের উপকমিশনার মোহাম্মদ হারুনুর রশিদ। সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, কাতার, দুবাই, পাকিস্তান সহ কয়েকটি দেশ থেকে নিয়মিত টাকা আনতেন মামুনুল হক। দেখুন GM তসলিমের রিপোর্ট। ডিসি তেজগাঁওয়ের কার্যালয়ে সংবাদ সম্মেলনে হারুনুর রশিদ বলেন, হেফাজতকে সিঁড়ি হিসেবে ব্যবহার করে রাজনৈতিক ফায়দা লুটতে চেয়েছিলেন মামুনুল হক।
কওমি মাদ্রাসার ছাত্রদেরকে ব্যবহার করে রাজনৈতিক ফায়দা নেয়ার পায়তারাও করেছিলেন তিনি। 2005 সালে শাপলা চত্বরে যাওয়া থেকে শুরু করে অনেক বিষয়ে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হলে সুস্পষ্ট ব্যাখ্যা দিতে পারেননি মামুনুল হক। সরকারকে উৎখাত করা, বিএনপি জামাত সবার সাথে যোগাযোগ রক্ষা করা, বিভিন্ন মতাদর্শী মানুষের সাথে রক্ষা করা, ভাববি মসজিদের নাম দিয়ে সে ইসলাম পন্থী মানুষের কাছ থেকে, ভারত বিদ্বেষী মানুষের কাছ থেকে একটা ফান্ড কালেকশন করে কওমি মাদ্রাসার ধর্মভীরু যে উঠতি বয়সী বাচ্চা শিশুদেরকে উগ্রবাদ দিকে ঠেলে দিয়ে ভাঙচুর করে সে চেয়েছিল যে একটা সে ক্ষমতা যাবে। ডিসি তাজগাঁও আরও জানান, তার ভগ্নিপতি নিয়ামতুল্লাহর মাধ্যমে পাকিস্তানি জঙ্গি গোষ্ঠীর সাথে যোগাযোগ হয় মামুনুল হকের। পাকিস্তানি জঙ্গি গোষ্ঠী গ্রেনেড হামলার আসামি এবং জামাতের শীর্ষ 2 নেতার সঙ্গে যোগাযোগের মাধ্যমে কওমি মাদ্রাসার ছাত্রদের ব্যবহার করে সরকার উৎখাতে ছক এঁকেছিলেন মামুনুল হক। তার সাথে পাকিস্তানি একটা জঙ্গি গোষ্ঠীর সরাসরি জড়িত এবং সেটা লিয়াজু মেনটেন করতেন তার আপন ভগ্নিপতি নিয়ামতুল্লাহ। পাকিস্তান গিয়ে সে যে 45 দিন অবস্থান করেছে, ওইখানের একটা রাজনৈতিক দলেরকে মডেল এনেই সে বাংলাদেশে যে এই যে 2013 সালের শাপলা চত্বরের ঘটনা এবং এই পর্যন্ত আজ পর্যন্ত যতগুলি উগ্রবাদী কায়দায় তারা দেশের বিভিন্ন অঞ্চলে সরকারি প্রতিষ্ঠানগুলি ভাঙচুর করেছে। ডিসি তেজগাঁও আরও জানান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনি শরীফুল হক ডালিম ওরফে মেজর ডালিমের সঙ্গে মামুনুল হকের আত্মীয়তার সম্পর্ক রয়েছে। তার শ্বশুরের আপন ভাইরা ভাই হচ্ছেন মেজর ডালিম। গত 18 এপ্রিল রাজধানীর মোহাম্মদপুরের জামিয়া রহমানিয়া মাদ্রাসা থেকে মামুনুল হককে গ্রেফতার করা হয়। 19 এপ্রিল একটি মামলায় তাকে 7 দিনের রিমান্ডে নেওয়া হয়। GM তসলিম, ATN বাংলা, ঢাকা। নাশকতার সাথে জড়িত হেফাজত ইসলামের নেতাদের গ্রেফতার করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। রাজধানীর মানিকমে এভিনিউয়ে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের উদ্যোগে করোনায় আক্রান্ত রোগীদের জন্য ফ্রি অক্সিজেন সেবা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা জানান। স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, হেফাজতের সাথে আলোচনা হতেই পারে, তবে দুষ্কৃতকারীদের কাউকে ছাড় দেওয়া হবে না। তদন্তের মাধ্যমে আমরা সঠিক প্রমাণ পেয়েছি, এই আন্দোলনে, এই ভাঙচুরে, এই অগ্নিসংযোগে, এই হত্যায় যারাই সম্পৃক্ত হয়েছে, আমরা যাদের ভিডিও ফুটেজে যাদেরকে আমরা দেখেছি তাদেরকে আমরা আইনের মুখোমুখি করছি। আমরা গণগ্রেফতারও করছি না, আমরা কাউকেও হয়রানি করার জন্য গ্রেফতার করছি না। বিষাক্ত কেমিক্যাল দিয়ে কোমল পানীয় তৈরি ও মেয়াদোত্তীর্ণ বিভিন্ন পণ্য সরবরাহের অভিযোগে এক ব্যবসায়ীকে 5 লাখ টাকা জরিমানা করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। যাত্রাবাড়ি সাউন্ড কনজিউমার প্রোডাক্টে অভিযান চালিয়ে প্রতিষ্ঠানের মালিককে এই জরিমানা করা হয়। ওই কারখানায় প্রায় 15টি বিষাক্ত কেমিক্যাল দিয়ে তৈরি করা হতো বিভিন্ন ধরনের কোমল পানীয়। উত্তীর্ণ বিভিন্ন প্রকার ফ্লেভার, সেটা অরেঞ্জ ফ্লেভার, কেওড়া জল, তারপরে আরও এখানে ফ্লেভার আছে। আমরা জব্দ তালিকা মূলে এগুলো জব্দ করেছি। এই সকল মেয়াদ উত্তীর্ণ জিনিস ইউজ করে তারা সফট ড্রিঙ্কস, গ্লুকোজ সহ নানাবিধ কিন্তু খাদ্যদ্রব্য তৈরি, বন্টন, বাজারজাতকরণ এবং মজুদের সাথে তারা দীর্ঘদিন ধরে যুক্ত আছে। স্বাস্থ্যবিধি না মানলে আবারও কঠোর লকডাউন দেওয়া হবে বলে হুঁশিয়ার করে দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রোববার ধানমন্ডি কার্যালয়ে দলের ত্রাণ ও সমাজ কল্যাণ উপকমিটি করোনা প্রতিরোধ সামগ্রী ও খাদ্য বিতরণ অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি কথা বলেন। ওবায়দুল কাদের আরও বলেন, লকডাউন শেষে গণপরিবহন চালু হলে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। আবারও যেন লকডাউন না দিতে হয়, আবারও যাতে দোকানপাট বন্ধ না হয়, সেজন্য আগে ভাগে আপনারা মাস্ক পরিধান সহ স্বাস্থ্যবিধি মেনে চলবেন। যখন খোলা হবে লকডাউনের পর, পরিবহনেও স্বাস্থ্যবিধি না মানা এবং মাস্ক পরিধান না করা, এসব বিষয়গুলো যথাযথভাবে খেয়াল রাখতে হবে। তা না হলে পরিস্থিতির অবনতি ঘটলে সরকারকে বাধ্য হয়ে আবারও লকডাউন দিতে হবে। অসচ্ছল 2000 সাংবাদিককে করোনাকালীন 2 কোটি টাকা সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সচিবালয়ে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের জরুরি সভা শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, এছাড়াও চলতি অর্থ বছরে কল্যাণ ট্রাস্টের মাধ্যমে আরও 2 শতাধিক সাংবাদিককে অর্থ সহায়তা দেওয়া হবে। জনগণের জীবন ও জীবিকার কথা বিবেচনা করে সরকার দোকান ও বিপণী বিতান খুলে দিয়েছে বলেও এ সময় জানান তথ্যমন্ত্রী। 2000 সাংবাদিককে
2 কোটি টাকা আমরা প্রতিজনকে 10,000 টাকা করে এককালীন সহায়তা দেওয়ার সিদ্ধান্ত ইতিমধ্যেই আমরা গ্রহণ করেছি। যেই সমস্ত সাংবাদিক বন্ধু প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে কিংবা রিপোর্টার্স ইউনিটিতে সরকারকে বিষোদ্গার করেন, আমি কল্যাণ ট্রাস্টের ওইটাকে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছিলাম তারা যদি অসচ্ছল থাকে কিংবা বেতন পাচ্ছে না এমন হয়, তারাও যেন এই সহায়তা থেকে বাদ না যায়। করোনার দ্বিতীয় ঢেউয়ের কারণে কর্মহীনদের সহায়তায় 574 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমান। করোনাকালীন সংকট মোকাবেলায় ত্রাণ কার্যক্রম নিয়ে সচিবালয়ের সংবাদ সম্মেলনে তিনি কথা জানান। এ সময় জানানো হয়, ঈদের আগেই অসহায় 1,25,00,000 পরিবারকে খাদ্য সহায়তা দেওয়া হবে। যে কোনো সংকট মোকাবেলায় সরকারের প্রস্তুতির কথাও জানান ডাক্তার এনাম। কোভিড-19-এর দ্বিতীয় ঢেউয়ের কারণে চলাচল সীমিতকরণের নির্দেশনার পরিপ্রেক্ষিতে কর্মহীন মানুষের মানবিক সহায়তায় সরকার এ পর্যন্ত 574,9,27,000 টাকা বরাদ্দ হয়েছে। 2 মের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী যে নির্দেশনা দিয়েছেন সেখানে 10 কেজি চাল থাকবে, 1 কেজি লবণ, 1 কেজি ডাল, 1 লিটার তেল এবং 4 কেজি আলু প্যাকেট করে আমরা 1,25,00,000 পরিবারকে আমরা এটা বিতরণ করব। এবারে ই ভ্যালি ইফতার সংবাদ। দোকানপাট শপিং মল খুললেও জমেনি রাজধানীর ইফতার বাজার। আগের মতোই ক্রেতা কম, বিক্রেতারাও ইফতারের অল্প পসরা সাজিয়ে বসেছে। তবে ইফতার পাওয়ার আশায় রাজধানীর বিভিন্ন স্থানে ভিড় করছেন দুস্থ মানুষরা। রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে ইফতার বাজারের খবর জানাচ্ছেন নিয়াজ জামান সজীব। ক্রেতার আশায় ইফতারির পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা। অন্যবারের তুলনায় আইটেম কম হলেও আশানুরূপ ক্রেতা পাচ্ছে না বিক্রেতারা। লকডাউনের কারণে রাজধানীর দোকানগুলোতে বাহারি ইফতারের আয়োজনের চিত্র বদলে গেছে। আমরা পাকাই নষ্ট হয়ে যায় অনেক মাল, কি করব? আর ইফতারি মাল আজকের মাল তো আর কালকে বেচা যায় না। অন্যান্য বছরের তুলনায় এবার তার অর্ধেকও হচ্ছে না। সবকিছু স্বাস্থ্যবিধি মান্য না, ইনশাল্লাহ আমরা সব কাজ করতেছি। ক্রেতারাও এবার তেমন একটা ভিড় করছেন না নামি দামি দোকানগুলোতে। অলিগলির দোকানগুলোতে ধুম বিক্রির চিরায়ত চিত্রও তেমন দেখা যাচ্ছে না। তবে ক্রেতা বিক্রেতাদের মধ্যে স্বাস্থ্যবিধি মানার আগ্রহ তেমন একটা নেই। প্রচণ্ড তাপদাহের কারণে মানুষের ফল কেনার আগ্রহ বেড়েছে। তার তো বাসায় সবকিছু করা হয়, কিন্তু তরমুজ ভাঙ্গি গেলে তার বাসায় হয় না, এজন্য আসা আর কি। না, করোনার কারণে আমরা আজকেই বেরোলাম, যেহেতু দেখলে জিলাপি একটা বাচ্চারা খাইতে চাইতো। ভালো লাগে, হালিম রোজার সময় হালিম নিব না তো কখন নিব? আমি ইফতারিতে নিয়ে যাচ্ছি চিকেন বিরিয়ানি, আর এখানে যা যা আছে এখানে কল্প করে। অনেকেই নিজস্ব উদ্যোগে দুস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করছেন। নিয়াজ জামান সজীব, এটিএন বাংলা, ঢাকা। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। করোনাকালে সংকট মোকাবেলায় দেশের শিল্প উদ্যোক্তাদের স্বল্প সুদে ঋণ দিয়েছিল সরকার। এই প্রণোদনায় সবচেয়ে বেশি সুবিধা পায় রপ্তানিমুখী পোশাক শিল্প। আগামী জুনের মধ্যে তাদের ঋণ পরিশোধের নির্দেশনা থাকলেও করোনার দ্বিতীয় ঢেউয়ে আবারও ক্ষতিগ্রস্ত এই খাত। ব্যবসায়ীরা বলছেন, ঋণ পরিশোধের সময় না বাড়ালে চরম সংকটে পড়বেন তারা। চট্টগ্রাম থেকে রিপোর্ট করছেন তামিম মাহমুদ। গেল বছর করোনা পরিস্থিতির অবনতি হলে ভেঙে পড়ে অর্থনীতি। রপ্তানিমুখী পোশাক শিল্প ক্ষতিগ্রস্ত হয় সবচেয়ে বেশি। সংকট মোকাবেলায় এ খাতে কর্মরত শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধের শর্তে 2% সার্ভিস চার্জে 5,000 কোটি টাকা প্রণোদনা ঋণ দেয় সরকার। পরে দেয়া হয় আরও 5,500 কোটি টাকা। 24 কিস্তিতে এই টাকা পরিশোধের কথা ছিল, কিন্তু এখন ভিন্ন কথা বলছেন তৈরি পোশাক খাতের ব্যবসায়ীরা। নতুন পরিস্থিতির কারণে আবার যেটা সংকটের সৃষ্টি হবে, আগামী সামনে ঈদ আসছে, বোনাস দিতে হবে, ঈদের বেতন আছে, মানুষের নানা রকম খরচাপাতি আছে, এগুলি প্রত্যেকেতেই কোনো কুল কিনারা পাচ্ছে না। এবং এই প্রণোদনার যে একটা বোঝা আমাদের মাথার উপর একের পর এক আসছে, এটা আমরা কখন কাটিয়ে উঠবো? প্রথম প্রণোদনার অর্থ এখনও পরিশোধ না করলেও করোনার দ্বিতীয় ঢেউ এবং ঈদ উৎসবকে ঘিরে আবারও নতুন প্রণোদনার দাবিও করেছেন গার্মেন্টস মালিকরা। 6 মাস যে টাইমটা বৃদ্ধি করেছে, আসলে এটা আমাদের জন্য সাফিসিয়েন্ট টাইম না। আমরা গভর্নমেন্টের কাছে জোর দাবি জানাচ্ছি যাতে টাইমটা আরও বৃদ্ধি করা হোক এবং এই 2 ফেস্টিভ্যালের বোনাসগুলো যাতে আমাদেরকে সহজ কিস্তির মাধ্যমে যাতে আমাদের জন্য আবার বরাদ্দ দেওয়া হয়। এদিকে অর্থনীতিবিদরা বলছেন, ঋণের টাকা সময় মতো ফেরত না পেলে ব্যাংকিং খাতে শৃঙ্খলা নষ্ট হবে। প্রণোদনার অর্থ সরকার থেকে তারা আরো
তবে ব্যবসায়ীরা বলছেন করোনা পরিস্থিতি পুরো পৃথিবীতে একটি নতুন পরিবেশ সৃষ্টি করেছে। এই বাস্তবতা সবাইকে মানতে হবে। সরকারকেও ব্যবসায়ীদের পাশে দাঁড়াতে হবে, নইলে এ দুর্যোগ মোকাবেলা অসম্ভব হয়ে পড়বে। সৈয়দ তামিম মাহমুদ, এটিএন বাংলা, চট্টগ্রাম। এবারে আন্তর্জাতিক সংবাদ। টানা চতুর্থ দিনের মতো করোনা শনাক্তের রেকর্ড ছাড়াচ্ছে ভারত। গত 24 ঘন্টায় সংক্রমিত হয়েছেন 3,49,691 জন। এ সময় মারা গেছেন 2,767 জন, যা দেশটিতে একদিনের মৃত্যুর রেকর্ড। সবচেয়ে ক্ষতিগ্রস্ত রাজ্যগুলোর মধ্যে প্রতিদিন শনাক্ত ও মৃত্যুর রেকর্ড করা দিল্লিতে একদিনে মারা গেছেন 357 জন, আক্রান্ত 2,403 জন। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে হাসপাতালগুলোতে অক্সিজেনের অভাবে মারা যাচ্ছে রোগী। তারপরও চিকিৎসার জন্য বেড পাচ্ছে না ভর্তি হতে আসা মানুষ। পরিস্থিতি সামলাতে দিল্লির চলমান লকডাউন আরও 1 সপ্তাহ বাড়ানো হয়েছে। এদিকে পশ্চিমবঙ্গের অবস্থাও ভয়াবহ। টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে, কলকাতায় করোনা পরীক্ষায় প্রতি 2 জনের মধ্যে 1 জন পজিটিভ শনাক্ত হচ্ছে। দেশটির এই ভয়াবহ পরিস্থিতিতে উদ্বেগ জানিয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছে যুক্তরাষ্ট্র। এবারে থাকছে বাংলাদেশ শ্রীলঙ্কা সিরিজের খবর। ড্রতে শেষ হলো পাল্লেকলেতে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার প্রথম টেস্ট। ম্যাচের শেষ দিন বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগে বাংলাদেশে দ্বিতীয় ইনিংসে সংগ্রহ করে 2 উইকেটে 100 রান। এর আগে শ্রীলঙ্কার প্রথম ইনিংস ঘোষণা করে 8 উইকেটে 648 রানে। বাংলাদেশের প্রথম ইনিংস ডিক্লেয়ার করে 7 উইকেটে 541। রিপোর্ট করছেন এস.এম. আশরাফ। পাল্লেকেলের উইকেটে ব্যাট করা কতটা সহজ, ম্যাচের শেষ দিন দ্বিতীয় সেশনে 4 ছক্কার 2টি ছড়িয়ে তাই দেখালেন তামিম ইকবাল। হাফ সেঞ্চুরি তুলে নিতে টাইগার ওপেনার খেলেন মাত্র 56 বল। দলের রান যখন 52, তামিম তখন 50 রানে। 107 রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে সফরকারীরা। দলের 21 রানে সাইফ হাসানের বিদায়ের পর 6 রানের মধ্যে আগের ইনিংসের সেঞ্চুরিয়ান নাজমুল হোসেন শান্ত বিদায় নিলে কিছু সময়ের জন্য অশুভ সংখ্যা ভর করে বাংলাদেশ শিবিরে। কিন্তু 73 রানের জুটি গড়ে দলকে নিরাপদ দূরত্বে নিয়ে যান তামিম মমিনুল। 10-4 আর 3 ছক্কায় 74 রানে অপরাজিত থাকেন টাইগার ওপেনার আর অধিনায়ক 23 রানে। এর আগে 3 উইকেটে 512 রান নিয়ে খেলতে নামা লঙ্কানদের ইনিংসের পঞ্চম ওভারই আঘাত হানেন তাসকিন আহমেদ। 345 রানে ভাঙে চতুর্থ উইকেট জুটি। ডি সিলভা ফেরেন 166-এ। এরপর দিমুথ করুণারত্নের ইনিংসটাকে 244-এর বেশি বাড়াতে দেননি টাইগার পেসার। 544-এ বিদায় নেন লঙ্কান অধিনায়ক। আরও 3 উইকেট হারিয়ে 104 রান যোগ করে শ্রীলঙ্কা। লাঞ্চ বিরতিতেই ইনিংস ঘোষণা করে স্বাগতিক দল। তাসকিন নেন 3 উইকেট। টানা 5 দিন নিষ্প্রাণ ম্যাচের শেষ সেশনে বৃষ্টি আর মাঠেই নামতে দেয়নি। 29 এপ্রিল দ্বিতীয় ও শেষ টেস্টে এ মাঠে মুখোমুখি হবে দুদল। এস.এম. আশরাফ, এটিএন বাংলা। এবারে পাটেক্স খেলার খবর। স্থগিত হয়ে যাওয়া পাকিস্তান সুপার লিগ পিএসএল এর নতুন প্লেয়ার্স ড্রাফটে সাকিব, তামিম সহ আছে বাংলাদেশের 5 ক্রিকেটার। 14টি ম্যাচ হওয়ার পর করোনা ভাইরাসের কারণে গত 4 মার্চ বন্ধ হয়ে যায় পিএসএল। আগামী 1 জুন থেকে শুরু হবে পিএসএল। এর আগে সব দলকে পরিবর্তিত খেলোয়াড় নেওয়ার সুযোগ দিয়েছে পিএসএল গভর্নিং কাউন্সিল। আগামী সপ্তাহে ভার্চুয়াল সেশনের মাধ্যমে 132 জন বিদেশি খেলোয়াড়কে নিয়ে হবে এই প্লেয়ার্স ড্রাফট। সর্বোচ্চ প্ল্যাটিনাম ক্যাটাগরিতে সাকিব আল হাসান ও ডায়মন্ডে রয়েছেন তামিম ইকবাল এবং সিলভার ক্যাটাগরিতে রয়েছেন তাসকিন আহমেদ, সাবির রহমান ও লিটন দাসের নাম। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম জানিয়ে দেব আরও একবার। ভারতে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় কাল থেকে 14 দিন সীমান্ত বন্ধ রাখার ঘোষণা বাংলাদেশের। চালু থাকবে আমদানি, রপ্তানি ও পণ্য পরিবহন। কাল থেকে করোনা টিকার প্রথম ডোজ দেওয়া বন্ধ। মে মাসের শুরুতে ভারত থেকে আসবে আরও 20 লাখ ডোজের চালান।
করোনা ভাইরাসে আরও 101 জনের মৃত্যুর সংখ্যা ছাড়ালো 11,000। খুলেছে দোকানপাট, শপিং মল, বাড়ছে ভিড়। বিপাকে দেশে ফেরা 1 লাখেরও বেশি প্রবাসী কর্মী। 4 থেকে 5 মাসের মধ্যে সংকট কেটে যাবে, আশা প্রবাসী কল্যাণ মন্ত্রী। এবং পাকিস্তানের জঙ্গি গোষ্ঠীর সঙ্গে সম্পৃক্ততা ছিল হেফাজত নেতা মামুনুল হকের। রিমান্ডে বিদেশ থেকে টাকা আনার কথা স্বীকার। আর এই ছিল এখনকার সংবাদ। আমাদের এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। দর্শক, করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন এবং বারবার হাত পরিষ্কার করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।